Assalamu alaikum. I'm Dr. Khalida Edip, consultant of regenerative medicine and biological medicine at European Wellness Villa Medica Bangladesh Premier Center. আজকে আমার এই পেজ থেকে আমার খুব সম্ভবত 3 নাম্বার লাইভ। সো আজকের টপিকটা একটু এক্সটেন্সিভ আই উড সে, বিকজ আমি এখানে 3টা টপিক কভার করার চেষ্টা করেছি। তার আগে জিজ্ঞেস করে নিই কেমন আছেন সবাই। নিশ্চয়ই ভালো আছেন, সেফলি আছেন। যদি কোনো ইস্যুস থাকে আপনাদের হেলথ নিয়ে, তাহলে অবশ্যই সাথে সাথে দেরি না করে ডক্টরের সাথে পরামর্শ করবেন। এবং আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাও অনলাইন টেলিমেডিসিন পরামর্শ দিচ্ছে, সেখানেও হেল্প করতে পারবো। যে টপিক নিয়ে আজকে আমরা আসলে কথা বলতে চাচ্ছি, কয়েকদিন ধরে চিন্তা করছিলাম যে এগুলো আসলে আমাদের ফিমেল রিলেটেড কিছু ইস্যুস, যেগুলো আমরা প্রতিনিয়তই ম্যাক্সিমাম অ্যাবাউট 70% অফ ওমেন আর সাফারিং ফ্রম দিস প্রবলেমস। সো কিন্তু অনেকে বিভিন্ন কারণে, সামাজিক প্রতিবন্ধকতা, শাইনেস বা অনেক কিছু চিন্তা করে এই প্রবলেমগুলো হয়তো বা শেয়ার করেন অনেক দেরি করে। যখন আমরা একটা ডিজিজে চলে যাই তখন আসলে শেয়ার করলে খুব একটা ট্রিটমেন্ট করার জায়গা থাকে না, অথবা সাফারিংসটা অনেক বেশি হয়। আজকের টপিকগুলো আসলে 3টা টপিক। তার মধ্যে প্রথম টপিক আমরা বলেছিলাম পোস্ট মেনোপজাল সিনড্রোম, আরেকটা বলেছিলাম মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি, আরেকটা হচ্ছে PCOS or polycystic ovarian disease. So these all are related to female fertility or female menopause or female reproductive system. So আমাদের আজকের এই যেটা বলবো যে লাইফটা মেইনলি ফিমেলদের জন্য করা হয়েছে। তারপরেও এখানে অবশ্যই মেলদের সাপোর্ট লাগে অনেক ডিজিজের ক্ষেত্রে। সো ফর বোথ আপনাদের কোয়েশ্চেন থাকলে করতে থাকবেন, তার মধ্যে আমি আমার ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে থাকবো। সো 1 নম্বরে প্রথমে যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে PCOS or polycystic ovarian disease. What is polycystic ovarian disease? ভেরি ইম্পর্টেন্ট। সবাই আমরা মনে করি যে PCOS একটা ডিজিজ, আমি নিজেও বলছি, বাট আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সো ইটস আ সিনড্রোম, ইটস নট আ ডিজিজ। কিন্তু যেহেতু সবার কাছে এটা ডিজিজ নামে পরিচিত, তাই আমি ডিজিজ দিয়ে শুরু করেছি। কিন্তু অ্যাডভান্স মেডিকেল সায়েন্স বলছে এটা কোনো ডিজিজ না, এটা একটা সিনড্রোম। এবং এই সিনড্রোমটা হচ্ছে একটা ফিমেলদের মধ্যে যখন কোনো হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়, বিশেষ করে এই ডিজিজটাতে অ্যান্ড্রোজেন একটি মেল হরমোন আছে, এই হরমোনটা রিলিজ বেশি পায় বা ইনক্রিজ হয়ে যায়, এক্সেসিভ ইনক্রিজ হয় অ্যান্ড্রোজেন হরমোন ইন দ্য ফিমেল বডি। সো তখন আসলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আস্তে আস্তে ডেভেলপ করে। সো ডিজিজ অর সিনড্রোম, whatever you can say. So androgen, excess androgen এর জন্য যখন এটা হচ্ছে, so androgen is a male hormone, so basically it is a hormonal imbalance. এটার কোনো PCOS এর দেখা গেছে বিভিন্ন রিসার্চার্স এবং ডক্টরসরা অনেক ট্রাই করেছেন, বা এটার কোনো স্পেসিফিক নোন কজ এখনও জানা যায়নি। তবে কিছু রিস্ক ফ্যাক্টরস এবং কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস আছে যেগুলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজকে সবসময় এক্সিলারেট করে। এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সবসময় আপনি কন্ট্রোলে রাখতে পারেন, কারণ এটা যদি আপনি কন্ট্রোলে না রাখেন তবে এটার মেজর কমপ্লিকেশনস হচ্ছে আপনার ইনফার্টিলিটি। সো আমাদের প্রত্যেকটা মেয়েদেরই একটা ড্রিম, হ্যাঁ, কনসিভ অর এনিথিং। সো infertility is a number 1 cause of PCOS. এবং বাংলাদেশে দেখা গেছে প্রায় 30 to 35% ইনফার্টিলিটি রিলেটেড ইস্যুস যেই পেশেন্টসগুলো আসেন তাদের PCOS আছে। সো PCOSকে কীভাবে আপনি প্রিভেন্ট করবেন, বিকজ PCOS যদি আপনি প্রিভেন্ট না করেন ইন ফিউচারে আপনার ইনফার্টিলিটি হতে পারে। যেহেতু PCOS এর স্পেসিফিক কোনো কজ আমরা জানি না, সেই ক্ষেত্রে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলোকে খেয়াল রাখতে হবে এবং এগুলো আমাদের লাইফস্টাইল থেকে রিমুভ করতে হবে। সাধারণত PCOS হওয়ার প্রথম এবং 1 নম্বর কজ আমরা বলি ওবেসিটি, ওভারওয়েট। টিনেজ বয়স থেকে এটা শুরু হয়। আজকালকার যারা টিনেজ আছেন, স্কুল কলেজে যাচ্ছে, তারা অনেক বেশি জাঙ্ক ফুডে হ্যাবিচুয়েটেড এবং অনেক বেশি হেভি ফুডে হ্যাবিচুয়েটেড, তাদের জন্য কিন্তু ওয়েট গেইন এক্সেস হওয়ার একটা চান্স অনেক বেশি থাকে।
সো আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ওভারওয়েট যেন না হয়। এবং আমরা অনেক সময় বাড়িতে আমার বাবা মা বা সবার বাবা মাই মনে করে যে ওয়েট ইজ নট আ ভেরি বিগ ডিল, এই বয়সে আস্তে আস্তে ওজনটা কমে যাবে, কিন্তু সেটা হয় না। যদি আপনি আপনার বাচ্চার ওজন বা টিনেজ বয়সে ওজন কন্ট্রোল করতে না পারেন, ইন ফিউচারে বয়স যত বেড়ে যাবে ওজন কন্ট্রোল করা যায় না। এবং একটা ফিমেল যখন অ্যাট দ্য এজ অফ 12 or 13 or sometimes at 11 মেনস্ট্রুয়াল পিরিয়ডে বা মেনস্ট্রুয়াল সাইকেলে চলে আসে, তখনই কিন্তু তার হরমোনাল চেঞ্জগুলো শুরু হয়। এবং তখন থেকে যদি আপনি আপনার সন্তানের অথবা আপনার নিজের ওজন কন্ট্রোল না করেন, তখন ইন ফিউচারে দ্যার ইজ আ চান্স টু ডেভেলপ পিসিওএস। সো ওভারওয়েট ইজ আমি বলবো যে 1 নাম্বার কজ অফ পিসিওএস। এই পর্যন্ত যত আননোন কজ আছে তাদের মধ্যে একটা। ওকে, পিসিওএস এর আরও কিছু কজ আছে। অনেক সময় এগুলোকে আমরা বলি ইনডাইরেক্ট কজ, যে কোনো কারণে যদি আপনার হরমোনাল ইমব্যালেন্স অলরেডি বডিতে শুরু হয়ে যায়, সো এখানে মেবি আপনি ওভারওয়েট না, বাট জেনেটিক কিছু ইস্যুজের জন্য অথবা অন্য কোনো কারণে আপনার পিসিওএস ডেভেলপ করেছে অথবা হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? ডেফিনেটলি সেই ক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট শুরু করতে হবে। বিকজ পিসিওএস হচ্ছে যতক্ষণ আপনি ট্রিটমেন্ট না করবেন ততক্ষণ এটা কজ করতে পারে, সেটা হচ্ছে ইনফার্টিলিটি। এবং আরেকটা মেজর ইস্যুস ডেইলি লাইফে যেটা হয় যে মেনস্ট্রুয়াল ইররেগুলেশন শুরু হয়ে যায়। সো ফিমেলদের এটা বলবো সিমটম, যে পিসিওএস হওয়ার একটা সিমটম হচ্ছে মেনস্ট্রুয়েশনটা টাইমলি না হওয়া। তো মেনস্ট্রুয়েশন টাইমলি না হওয়ার মধ্যে অনেক ডেফিনেশন আছে। মেনস্ট্রুয়েশন যদি অ্যাজ ফর এক্সাম্পল কারো যদি মেনস্ট্রুয়াল সাইকেল থাকে জানুয়ারির 1 তারিখে, সেটা যদি হয় 3 তারিখে, সো ইট ইজ অ্যাকসেপ্টেবল, ইটস নট ইররেগুলারিটি। সো আপনার ডিউ ডেটের সাথে +-2 days ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি এই মাসে 3 তারিখে হলো, নেক্সট মাসে 5 তারিখ, তারপরে সেটা চলে গেল 7 তারিখ, বাট আপনি ভাবছেন যে +-2 daysই আছে, নো, ইটস নট কাউন্ট ইন দ্যাট ওয়ে। সো তার মানে 1 তারিখ থেকে আপনার সাইকেলটা 7 তারিখে চলে গেছে, সো ইটস টু লেট, 7 দিন আপনার লেট হয়ে গেছে। সো এটা মেনস্ট্রুয়াল ইররেগুলেশন। সো ডেফিনেটলি মেনস্ট্রুয়াল ইররেগুলেশন, এক মিনিট, ডেফিনেটলি মেনস্ট্রুয়াল ইররেগুলেশন এটা একটা সিমটম পিসিওএসের। যখনই একটা ফিমেলের মেনস্ট্রুয়াল ইররেগুলেশন শুরু হয়, তাকে একজন ডক্টরের অথবা কনসালটেন্টের কাছে যেয়ে প্রপার চেক আপ করতে হবে। একটা সাধারণত আলট্রাসাউন্ড এবং হরমোনাল টেস্টের মাধ্যমে পিসিওএসটা আমরা ডায়াগনোসিস করে থাকি। এবং এটা যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে তার মেজারমেন্ট সাথে সাথে নিয়ে নিতে হবে। ইফ ইট ইজ অ্যাবাউট ওনলি ফর ওয়েট, হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেকের যে হরমোনাল ব্যালেন্সগুলো ঠিক আছে কিন্তু ওয়েট গেইন হচ্ছে, এই জন্য পিসিওএস হচ্ছে, সেই ক্ষেত্রে ওয়েটটাকে রিডাকশন করতে হবে। অনেকের দেখা যায় ওয়েট ঠিক আছে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে আনতে হবে। এবং হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্সে আনতে হলে সাধারণত কনভেনশনাল মেডিসিনে যারা আছেন তারা বিভিন্ন হরমোন দিয়ে থাকেন আমাদেরকে সাপ্লিমেন্ট হিসাবে। সো আমরা আসলে এভাবে ডিরেক্টলি কোনো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেই না, কারণ ডিরেক্টলি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিলে সাধারণত পেশেন্টদের অনেক ধরনের সাইড ইফেক্টসও হয়, যেরকম আনওয়ান্টেড হেয়ার, ফেসে অনেক সময় আনওয়ান্টেড হেয়ার শুরু হয়ে যায়, হার্সুটিজম শুরু হয়ে যায়। হরমোনাল সাপ্লিমেন্টে অনেক সময় আবার ওয়েট গেইন হয়। সো অনেক ইভেন কিছু ডেইলি অ্যাক্টিভিটিসে দেখা যায় ফ্যাটিকনেস চলে আসে। সো আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা হরমোনাল ইমব্যালেন্সটাকে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রিটমেন্ট করি আমরা ডক্টররা। এখানে আমরা যেটা করি যে আপনার যেই পিরিয়ডের জন্য যেই হরমোনগুলা পিরিয়ড রেগুলার হওয়ার জন্য, সাইকেল রেগুলার হওয়ার জন্য, অথবা পিসিওএস হওয়ার জন্য যে হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে আছে, সেই হরমোনগুলা ব্রেইনের মেইন যে গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ডে সব হরমোন সিক্রেশনকে আলটিমেটলি কন্ট্রোল করে, সেই গ্ল্যান্ডটাকে আমরা ট্রিট করি। সো ইট ইজ নন ইনভেসিভ প্রসিডিউর, কোনো অপারেশন বা এরকম কিছুই না। এখানে আমরা একটা কিছু ডিভাইস আছে, ডিভাইসের থ্রুতে আপনার পিটুইটারি গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করে
আপনার সাইকেলটাকে স্লোলি নর্মালি নিয়ে আসা হয়, এবং যদি অ্যান্ড্রোজেন হরমোন এক্সেস থাকে সেটাকে নর্মাল লিমিটে নিয়ে আসা হয় উইদাউট এনি হরমোনাল সাপ্লিমেন্টেশন, সো দ্যাট হরমোনাল সাপ্লিমেন্ট নিলে আপনার যে সাইড এফেক্ট হওয়ার কথা ছিল সেগুলো থেকে আপনি বেঁচে গেলেন। এবং এটার একটা পার্মানেন্ট সলিউশন যে আপনি একবার পিসিওএস ডেভেলপ করার পর যদি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা থেকে ট্রিটমেন্ট নেন, সেই ক্ষেত্রে আমরা আপনার পিটুইটারি গ্ল্যান্ডটাকে যখন রিজুভিনেট ও রিভাইটালাইজ ও রিফাংশনিং করে দিচ্ছি, তখন সম্ভাবনা খুবই কম যে পিসিওএস আবার ডেভেলপ করবে। কিন্তু যদি আপনি হরমোনাল সাপ্লিমেন্ট নিতে থাকেন এবং বন্ধ করে দেন একটা সময়, অনেক সময় দেখা যায় যে হরমোনাল সাপ্লিমেন্ট নেওয়ার পরে যখন একটা সময় পিসিওএস আর থাকে না, তখন এটা বন্ধ করে দেয় অনেক ডক্টররাই, এবং বন্ধ করে দিতেও হয় বিকজ হরমোন বেশি দিন নেওয়া যায় না। সেই ক্ষেত্রে পিসিওএস আবার ডেভেলপ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পিসিওএস বারবার ফিরে আসে। কিন্তু একবার যদি আপনার মেইন হরমোন রেগুলেশন সেন্টারকে ট্রিটমেন্ট করা যায়, সেই ক্ষেত্রে পিসিওএস ফিরে আসার সম্ভাবনা একদম 2% অর লেস দ্যান 2%। তারপরে এটি ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। আমি সবসময় বলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট যে কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করতে এবং ট্রিটমেন্টের ভালো আউটকাম পেতে সাহায্য করে। অনেকের প্রশ্ন আসতে পারে যে পিসিওএস জিনিসটা কি। আমি প্রথমেই এটা বললাম যে এটা একটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। সিস্ট বলতে এখানে কিছু ছোট ছোট ফলিকলসের মতো তৈরি হয়, যেখানে কিছু লিকুইড থাকে। এটা আমাদের যে মেইন ইউটেরাস দানি যেটা, সেটার দুপাশে দুটো ছোট টিউব থাকে। ওভারি সাধারণত ওটার মধ্যেই হয়, কখনো দুটো আমাদের রাইট অ্যান্ড লেফট দুটো ওভারি আছে। সো লেফট ওভারি এবং রাইট ওভারি দুটোতেই হতে পারে, অথবা শুধু যে কোনো একটা ওভারিতে হতে পারে। যেহেতু আমাদের কনসিভ করার জন্য অথবা পিরিয়ড রেগুলার হওয়ার জন্য ফলিকলসগুলো সিক্রেশন হয় মেনলি ওভারি থেকে। সো সেই ক্ষেত্রে আমাদের ওভারিকে একদম ডিজিজ ফ্রি রাখতে হবে, সো দ্যাট আমাদের কনসিভ করতে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। আচ্ছা, একজন পেশেন্ট করেছেন সৌরভ দেবনাথ, পেটের সমস্যা নিয়ে ভিডিও করতে। অবশ্যই পেটের সমস্যা বলতে যদি আপনি গ্যাস্ট্রাইটিস বুঝিয়ে থাকেন, তাহলে আমরা গ্যাস্ট্রাইটিস নিয়ে নেক্সট ইনশাল্লাহ ভিডিও করব, আমাদের একটা প্ল্যান আছে। আরেকজন কোয়েশ্চেন করেছেন ইররেগুলার মেনস্ট্রুয়েশনের প্রবলেম হলে কি এর ট্রিটমেন্ট আছে? অফকোর্স। ওকে, আমি আসলে এতক্ষণ পিসিওএস নিয়ে কথা বলছিলাম, তার একটা সিমটম হচ্ছে ইররেগুলার মেনস্ট্রুয়েশন, কিন্তু ইররেগুলার মেনস্ট্রুয়েশনের আসলে অনেকগুলো কজ আছে। সো ডেফিনেটলি ইররেগুলার মেনস্ট্রুয়েশনের ট্রিটমেন্ট আছে, বিকজ ইররেগুলার মেনস্ট্রুয়েশনের দেয়ার আর লটস অফ কজেস। নাম্বার 1 তো আমি বললামই পিসিওএস, এবং নাম্বার 2 আবার যদি বলি ব্রডলি হরমোনাল ইমব্যালেন্স। আপনার বডিতে মেইন কিছু হরমোন, ফিমেল এবং মেল হরমোন, এগুলা রেগুলেশনের মাধ্যমেই কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের পিরিয়ড বা সাইকেলটা মেনটেন হয়। যখনই এই মেল এবং ফিমেল হরমোনের মধ্যে একটা ইমব্যালেন্স গ্রো করে, তখনই কিন্তু আমাদের ইররেগুলার মেনস্ট্রুয়েশন হয়। সো সেই ক্ষেত্রে আসলে ইরেগুলার মেনস্ট্রুয়েশনও আমি বলবো ইটস আ সিমটম। ইরেগুলার মেনস্ট্রুয়েশনের ট্রিটমেন্ট হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করলেই চলে আসবে। সো সেম ট্রিটমেন্ট ইন ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা, হরমোনাল ইমব্যালেন্সকে আমরা ব্যালেন্স করতে পারি উইথ আ ডিভাইস অ্যান্ড বাই ট্রিটিং ইয়োর মেইন হরমোন অর্গ্যানকে ট্রিট করে আমরা আপনার ইরেগুলার মেনস্ট্রুয়েশনকে রেগুলার করে দিতে পারি। ইরেগুলার মেনস্ট্রুয়েশনের আরও কিছু কারণ আছে, তার মধ্যে আরও একটা কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড ইস্যু যদি কারো থাকে সেক্ষেত্রেও কিন্তু ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়। এটা আসলে একটার সাথে একটা খুব ক্লোজলি কানেক্টেড। যদি কারো থাইরয়েড ইস্যু থাকে, বিশেষ করে হাইপোথাইরয়েড, তখন তার ওয়েট গেইন হয়। যদি কারো ওয়েট গেইন হয়, তখন দেখা যায় যে তার অটোমেটিক্যালি হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আবারও আপনাদেরকে ওই সিস্টেমেই ট্রিটমেন্ট করতে হবে, ওয়েট ম্যানেজমেন্ট অ্যান্ড দেন হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্সে নিয়ে আসা। এই জিনিসগুলো করলেই ইরেগুলার মেনস্ট্রুয়েশন ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আরও কিছু কজ আছে ইরেগুলার মেনস্ট্রুয়েশনের, যেগুলো শুধু হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয় না।
এক্সাম্পল, যদি কারো ফাইব্রয়েড হয়, আই উড সে টিউমার্স, যে কোনো ধরনের টিউমার হলে অথবা এন্ডোমেট্রিওসিস, এগুলো কিছু ডিজিজ আছে আমাদের ইউটেরাসের, ক্রনিক ডিজিজ। সো টিউমার বিনাইন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে, কিছু টিউমার আছে যে ক্ষতিকর, কিছু টিউমার ক্ষতিকর না। টিউমার ক্ষতিকর হোক কি না হোক সেটা আমাকে রিমুভ করতে হবে, সেই ক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। সো যদি কারো ইররেগুলার মেনস্ট্রুয়েশন কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আগে সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে। টিউমার থাকলে সেটাকে রিমুভ করতে হবে, এন্ডোমেট্রিওসিস থাকলে সেটা ট্রিট করতে হবে, অ্যান্ড দেন আপনার হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে সেটাকে ব্যালেন্স করতে হবে। সো ডেফিনেটলি ইরেগুলার মেনস্ট্রুয়েশনের অনেকগুলো কজ, যদি এটা হরমোনাল ইমব্যালেন্স হয় সেটা ট্রিটমেন্ট 100% ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা দিচ্ছে উইদাউট হরমোন সাপ্লিমেন্টেশন। যদি ওটা থাইরয়েড রিলেটেড ইস্যুস হয় সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে 100% সাহায্য করতে পারছি। তবে যদি এটা কোনো সার্জিক্যাল কজ হয়, আমি যেটা বারবার বলছি যে কোনো টিউমার অথবা ফাইব্রয়েড অথবা এন্ডোমেট্রিওসিস অথবা আদার কোনো সার্জিক্যাল গ্রোথ, কোনো পলিপ, যেগুলো আপনাকে রিমুভ করতেই হবে, অ্যাবনর্মাল কোনো গ্রোথ হয়েছে আপনার ইউটেরাসে অথবা ওভারিতে, আপনাকে রিমুভ করতেই হবে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা পেশেন্ট রেফার করব সার্জারির জন্য। সার্জারির পরে যদি সেখানে কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে আমরা সেটা ব্যালেন্স করার চেষ্টা করব। ওকে, সো ইরেগুলার মেনস্ট্রুয়েশন নিয়ে আরও কিছু কথা আমার বলার আছে। পিসিওএস নিয়ে মোটামুটি যেটা সামারি শেষ করে ফেলি যে ইটস আ সিনড্রোম, ইটস নট আ ডিজিজ। আমাদের যে রাইট অ্যান্ড লেফট ওভারি আছে সেখানে কিছু ছোট ছোট ফলিকল তৈরি হয়, সাধারণত মাল্টিপল ফলিকল তৈরি হয়, সিঙ্গেল একটা দুটো হয় না। এবং এটা যদি পারসিস্ট করে ইন ফিউচারে তখন ইনফার্টিলিটি ইস্যুস বা কনসিভ করার ইস্যুস চলে আসে। এবং এটা সিমটম হচ্ছে ইরেগুলার ব্লিডিং, সামটাইমস লোয়ার অ্যাবডোমিনাল পেইনও থাকতে পারে। সো এই সিমটমসগুলো থাকলে কারো ইরেগুলার ব্লিডিং এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ডেফিনেটলি কনসালটেন্টের কাছে যেয়ে, আমাদের সেন্টারে আসেন অথবা যে কোনো কনসালটেন্টের কাছেই যান, তাদের কাছে যে কিছু হরমোনাল টেস্ট এবং আল্ট্রাসাউন্ড করে ডায়াগনোসিস করতে হবে যে পিসিওএস আছে কি না, এবং তার রুট কজটা জানতে হবে, ইফ ইট ইজ বিকজ অফ ওয়েট গেইন অর ইট ইজ বিকজ অফ হরমোনাল ইমব্যালেন্স। তো সেই ক্ষেত্রে যদি যেটার যে কারণ, সেই কারণটাকে সঠিকভাবে ট্রিট করে পিসিওএসকে পার্মানেন্টলি কিওর করতে হবে, সো দ্যাট বারবার এটা ফেরত না আসে, কারণ তাতে পরবর্তীতে আপনার কনসিভ করতে অসুবিধা হবে। এবং এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করাটাই বেস্ট। ওকে, পিসিওএস নিয়ে এই মুহূর্তে আর কিছু বলছি না, যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে পরে বলবো। আমি ইরেগুলার মেনস্ট্রুয়েশনে চলে যাই। ওকে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন ইটস আ ব্রড টার্ম অ্যান্ড ইটস সিমটম। বিভিন্ন এইজে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়। নাম্বার ওয়ান, আপনাকে বুঝতে হবে যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন কী। প্রথমে আমি অলরেডি বলেছি যে আপনার ডিউ ডেটের +- 2 ডেজ যদি পিরিয়ড হয় সেটা ইরেগুলার মেনস্ট্রুয়েশন না। কিন্তু যদি +- 2 ডেজের চেয়ে আরও অনেক বেশি 4-5 দিন চলে যায় এবং প্রতিবারের চেয়ে প্রতিবার 2 দিন 3 দিন করে দেরি হয়ে যায়, তখন এটাকে আপনি কাউন্ট করবেন ইরেগুলার মেনস্ট্রুয়েশন। নাম্বার ওয়ান, ইরেগুলার মেনস্ট্রুয়েশনের জন্য অনেকে মনে করেন যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হলেই এটা কোনো খারাপ ডিজিজ, ব্যাপারটা এরকম না। এই জন্য আমি বলছি ইরেগুলার মেনস্ট্রুয়েশনকে আমরা 3টা এইজে ভাগ করি সাধারণত। ফিমেলদের যে টিনএজ এজটা থাকে, লাইক প্রথমে যাদের সাধারণত আজকাল মেয়েদের 11 বছর থেকেই বা অনেকে 10+ থেকেই সাইকেল শুরু হয়ে যায়, একদম প্রথম দিকে আর্লি সাইকেল যাদের হয় তাদের অনেক সময় 1-2 মাস ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়। লাইক এই মাসে হলো, 1 মাস গ্যাপ হলে নেক্সট মান্থে হলো, খুব আর্লি স্টেজ অফ পিরিয়ড আর সাইকেল। যদি কারো খুব আর্লি, অনেকের আমার কাছে কিছু পেশেন্ট আছে যে 9+ মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেছে, তারপরে হয়তো বা 1-2 মাস গ্যাপ গেছে, আবার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে। সো ইট ইজ মোর অর লেস নর্মাল। খুব আর্লি যদি কারো পিরিয়ড শুরু হয়ে যায় এবং 2-1 মাস এটা স্টপ থাকে, তারপরে আবার রেগুলারিটি চলে আসে, তাহলে ইট ইজ নট আ ডিজিজ কন্ডিশন। সো এটা নিয়ে তো ভয় পাবার কিছু নাই। তবে যদি কারো নর্মাল 1 বছর পিরিয়ড হয়ে যাওয়ার পরে রেগুলার,
তারপরে যদি কারো এরকম আবার ইররেগুলার শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে নোটিফিকেশানে আসবে যে দিস ইজ ইররেগুলার মেনস্ট্রুয়েশন। আর্লি এজের কথা বলছি, যে এটা আমরা টিনেজ, লাইক ইটস এজ ফ্রম 11 to 20। সো এই বয়সটার মধ্যে সাধারণত দেখা যায় যে আর্লিতে যাদের হয় পিরিয়ড, তাদের অনেক সময় 1-2 মাস গ্যাপ দিয়ে শুরু হয় 2-1 বার, তারপরে আবার রেগুলার শুরু হয়ে যায়। সো অনেক সময় মারা অনেক চিন্তিত হয়ে যান আপনার বাচ্চাদের, যে হ্যাঁ এখন মাত্র একবার মেনস্ট্রুয়েশন হলো আবার বন্ধ হয়ে গেল, আবার কেন হচ্ছে না। সো ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট অ্যান্ড সি 1 month or 2 month। যদি একদমই না হয়, ডেফিনেটলি কনসাল্ট দ্য ডক্টর। সো এটা নাম্বার 1, এই বয়সটার কথা বলছি। টিনেজ বয়সে ইররেগুলার মেনস্ট্রুয়েশন আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে ওভারওয়েট। ওই একই কথা, ওভারওয়েট হলে হরমোনাল ইমব্যালেন্স, এবং তখনও পিসিওএস ডেভেলপ করতে পারে। সো পিসিওএস ডেভেলপ করলে ডেফিনেটলি তখন ইররেগুলার মেনস্ট্রুয়েশন হবে, এবং সেই ক্ষেত্রে এটা অবশ্যই নোটিফিকেশানে আনতে হবে। এবং পিসিওএসের ব্যাপারে আমি অলরেডি অনেক কথাই বলেছি। সো সেইভাবে সেই অনুযায়ী চিকিৎসায় চলে যেতে হবে। ওকে, সো এই বয়সটাতে ওয়েট ম্যানেজমেন্টের ইস্যু থাকে। আরেকটা বিষয় থাকে টিনেজদের, এটা খুব ইম্পর্টেন্ট, স্ট্রেস। হ্যাঁ, আজকাল পড়াশোনা অনেক বেশি থাকে, অথবা যে কোনো স্ট্রেস টিনেজদের যদি থাকে, স্ট্রেসের কারণে ইররেগুলার মেনস্ট্রুয়েশন শুরু হয়। ইররেগুলার মেনস্ট্রুয়েশন নট অনলি যে ডিলে করে হচ্ছে, +-2 days, মানে হচ্ছে আপনার ডিউ ডেটের 2 দিন আগে অথবা 2 দিন পরে, দিস ইজ নর্মাল। বা 2 দিন আগে না হয়ে 5 দিন আগে অথবা 5 দিন পরে, দিস ইজ ইররেগুলার মেনস্ট্রুয়েশন। সো আগে এবং পরে যেটাই হোক না কেন ডিউ ডেটের, সেটাই হচ্ছে আপনার ইররেগুলার মেনস্ট্রুয়েশন। সো অনেকের আছে মাসে 2বারও পিরিয়ড হয়ে যাচ্ছে, ডেফিনেটলি এটা আপনাকে নোটিফিকেশানে আনতে হবে। টিনেজ বয়সে যেটা হয়, অনেক বডিতে অনেক ধরনের হরমোন এক্সচেঞ্জ হয়, অনেক ধরনের হরমোন চেঞ্জ হয়। সো ডিফারেন্ট কাইন্ড অফ কর্টিসল, গ্রোথ হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন, লটস অফ হরমোনস আর দেয়ার। সো এই হরমোনগুলো যখন চেঞ্জ হতে থাকে ওই বয়সটাতে, অনেক ধরনের ফিজিক্যাল চেঞ্জ আসে, অনেক ধরনের ইন্টারনাল চেঞ্জ আসে। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের স্ট্রেস থাকে টিনেজদের। স্ট্রেস কিন্তু ইররেগুলার মেনস্ট্রুয়েশনের একটা কজ। বিশেষ করে স্ট্রেসের কারণে যেটা হয় সেটা হচ্ছে আর্লি পিরিয়ড হয়ে যাওয়া। লাইক আমার যদি কারো যদি ডিউ ডেট থাকে জানুয়ারির 1 তারিখে, দেখা যাচ্ছে যে ওই মাসে একবার 1 তারিখে হচ্ছে, আবার ওই মাসেই 20 তারিখে হচ্ছে। সো দিস ইজ ভেরি, মানে আমি বলবো যে অ্যালার্মিং। কেন? কারণ এই বয়সটা এমনি কম, যে সময় হিমোগ্লোবিন প্রোডাকশন হতে থাকে। সো যদি বারবার ব্লিডিং হয়, সো লটস অফ হিমোগ্লোবিন, মানে আয়রন লস হবার চান্স থাকে অনেক বেশি। এই ক্ষেত্রে ছেলেমেয়েরা এনিমিক হয়ে যায়, বা হেভি ব্লিডিং অথবা ফ্রিকুয়েন্টলি ব্লিডিংয়ে দেখা যায় যে টিনেজরা অনেকেই দেখা যায় এনিমিক হয়ে গেছে। তাদের যদি ব্লাড কাউন্ট আমরা করি, আমরা দেখব যে হিমোগ্লোবিন লেভেল কম, এবং এটা কিন্তু অ্যালার্মিং। হ্যাঁ, এই বয়সে এনিমিক হওয়া, মানে এটা উইকনেস চলে আসে শরীরে, ল্যাথার্জিক চলে আসে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এবং কোনোভাবেই এই জিনিসটাকে অমিট করা যাবে না যে 1 মাসে 2বার হচ্ছে পিরিয়ড। ডেফিনেটলি সাথে সাথে কনসালটেন্টকে দেখাতে হবে, আপনার হিমোগ্লোবিন চেক করাতে হবে। যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেটাকে ব্যালেন্সে আনার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে ডক্টরের সাথে পরামর্শ করে। সেটা এখানেও করতে পারেন, ইউরোপিয়ান ওয়েলনেসে এসে করতে পারেন, আপনি আপনার পরিচিত কোনো কনসালটেন্টের কাছে যেতে পারেন। আমার ভিডিওতে আমি সবসময় বলি যে আমরা যদি ইউরোপিয়ান ওয়েলনেস থেকে এই ভিডিওটা সবসময় লাইভে আসি, বাট আমরা কিন্তু ইউরোপিয়ান ওয়েলনেসের যেটা বলবো যে অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে পেশেন্টদেরকে নলেজ শেয়ারিংয়ের জন্য কথা বলি। সো যেখানেই আসুন না কেন, কখন আসতে হবে একজন ডক্টরের কাছে, কখন বুঝতে হবে যে সিমটমগুলা ইটস নট এ গুড সিমটমস, সেই জিনিসগুলো বোঝানোর জন্যই আমাদের লাইফগুলো কিন্তু করছি। এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ডেফিনেটলি ইউরোপিয়ান ওয়েলনেসের একটা পরিচয় আপনাদের কাছে হচ্ছে। সো এটা একটা কজ, বাট আমাদের মেইন কজ হচ্ছে আপনাদেরকে হোম এডুকেশন দেওয়া। সো যেটা বলছিলাম যে যদি 1 মাসে 2বার 3বার ব্লিডিং হয়, এই ক্ষেত্রে টিনেজ মেয়েদের যেটা প্রবলেম হয়, হিমোগ্লোবিন হঠাৎ করে ফল ডাউন করে। অনেক পেশেন্ট আমি পেয়েছি যে স্কুলে খেলাধুলা করতে করে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, বিকজ অফ উইকনেস, বিকজ অফ হেভি ব্লিডিং, বিকজ অফ ফ্রিকোয়েন্সি অফ ব্লিডিং। সো সেই ক্ষেত্রে বাবা মা এটাকে অমিট করেছেন, তারপরে যখন হাসপাতালে এসেছে অথবা ডক্টরের কাছে এসেছে, আমরা দেখেছি তার হিমোগ্লোবিন লেভেল কম।
সেখান থেকে উইকনেস ডেভেলপ করেছে। সো এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, নাজিফা খান কোয়েশ্চেন করেছেন, আপু হরমোনাল ইমব্যালেন্স হলে কি কি সিমটম দেখা দেয়? হরমোনাল ইমব্যালেন্স হলে প্রথমেই বলছি সিমটমস যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে যদি ইফ ইট ইজ রিলেটেড টু ইয়োর ফিমেল অর মেল হরমোন, সেটা ডেফিনেটলি ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকবে। যদি থাইরয়েড রিলেটেড হয় সেক্ষেত্রে ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকতে পারে। আর যদি থাইরয়েড রিলেটেড হয় আপনার ওয়েট গেইন হতে পারে, বার্নিং সেন্সেশন অফ দ্য বডি হতে পারে, বার্নিং সেন্সেশন অফ দ্য লেগ হতে পারে, হাত পা জ্বালাপোড়া করা, অস্থিরতা লাগা, হ্যাঁ, এগুলো হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের সিমটম। যে আপনার মেনস্ট্রুয়েশন ইরেগুলার, এটা হচ্ছে যদি আপনার সেক্স হরমোনাল ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে এগুলো। আর যদি আপনার গ্রোথ হরমোন আর কর্টিসল অথবা আপনার থাইরয়েড হরমোন ইমব্যালেন্স হয় সেই ক্ষেত্রে আপনার অস্থিরতা লাগা, অনেক সময় থাইরয়েড রিলেটেড ইস্যুতে চুল পড়ে যায়, ওয়েট গেইন হয়, হ্যাঁ, তারপরে রাতে ঘুম হয় না, রেস্টলেস। সো এই সবগুলোই হরমোনাল ইমব্যালেন্সের সিমটম। নিতু সাহা কোয়েশ্চেন করেছেন, প্লিজ এলাবোরেট ইউর ট্রিটমেন্ট প্রসিডিউর, হাউ মেনি ডেজ অর সেশন রিকোয়ার্ড টু রিভাইটালাইজ পিটুইটারি গ্ল্যান্ড? থ্যাংক ইউ। সো এটা আসলে ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, তবে আমি একটা এভারেজ ট্রিটমেন্ট প্রোটোকল বলতে পারি। ইটস নাম্বার ওয়ান যে প্রসিডিউর হচ্ছে, ইটস এ ডিভাইসের থ্রুতে আপনার পিটুইটারি গ্ল্যান্ডটাকে আমরা স্টিমুলেট করে দিব, সো দ্যাট আপনি আপনার পিটুইটারি গ্ল্যান্ডের ফাংশনটা নর্মাল হয়। এটা আমরা করি টুয়াইস আ উইক, অ্যান্ড ন্যাচারালি টুয়াইস আ উইকের জন্য আমাদের সেশন লাগে 12 থেকে 14টা। এবং আমাদের স্টেম সেল ট্রিটমেন্ট আছে, যেটাকে আমরা পিটুইটারি গ্ল্যান্ডটাকে 100% যেই সেলসগুলো ইনঅ্যাক্টিভ, যেগুলো ফাংশনিং না, সেগুলোকে ফাংশনিং করে দিব। সেটাও আমরা টুয়াইস আ উইক একটা ইঞ্জেকশন দিই, স্টেম সেলের 10টা ইঞ্জেকশন। সো সেশন ডিভাইস বেসিস সেশন হচ্ছে লাগবে 12 থেকে 14টা, আর যদি স্টেম সেল ইঞ্জেকশন লাগে তাহলে সেটা 10টা। তারপরও এটা হচ্ছে একটা এভারেজ প্রোটোকল, বাট পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ইট মে ডিফার। সো ট্রিটমেন্ট প্যাটার্ন হচ্ছে টুয়াইস আ উইক। সো যদি আমি বলি 12 থেকে 14টা এবং 10টা ইঞ্জেকশন, সেক্ষেত্রে অন অ্যান এভারেজ আমরা ধরে নিব আমাদের ট্রিটমেন্টটা শেষ করতে 2 থেকে 3 মাস সময় লাগবে। ওকে, আরেকজন কোয়েশ্চেন করেছেন জাইনাব আল গাজ্জালি, ম্যাম ইজ দেয়ার এনি ট্রিটমেন্ট ফর পিসিওএস? মাই সিস্টার ক্যান টলারেট দ্য মেডিসিন। ইয়েস, অফকোর্স, আমি অলরেডি পিসিওএস নিয়ে অনেকক্ষণ কথা বললাম। পিসিওএসের ট্রিটমেন্ট আছে এবং এটা খুবই নন সার্জিক্যাল নন ইনভেসিভ ট্রিটমেন্ট ইন আওয়ার সেন্টার উইদাউট এনি হরমোনাল সাপ্লিমেন্টেশন। মাহফুজা ফারিহা সুরভি, পিসিওএসের প্রবলেম থাকলে প্রেগনেন্সিতে কি কোনো প্রবলেম হয়? অফকোর্স, আমি যেটা প্রথম থেকেই বলছি, পিসিওএসের মেইন কমপ্লিকেশনই হচ্ছে কনসিভ করা, ইনফার্টিলিটি। সো পিসিওএস যতক্ষণ ট্রিট না হবে ততক্ষণ কনসিভ করা ইটস আই উড সে অ্যাবাউট ইম্পসিবল 99.99%। সো পিসিওএসকে অবশ্যই যে কোনো ডক্টরের কাছে, ইনফার্টিলিটি ডক্টরের কাছেও যদি আপনি যান, তাহলে আপনাকে পিসিওএসের ট্রিটমেন্ট না করে তারা ফার্টিলিটি ট্রিটমেন্ট করবে না। দিস ইজ অলসো কজ অফ ইনফার্টিলিটি। পিসিওএস থাকলে প্রেগনেন্সি রিলেটেড ইস্যুস হয় এবং কনসিভ করা সম্ভব হয় না, যদি না মানে অলৌকিক কিছু ঘটে তাহলে। ওকে, আমার মনে হয় পিসিওএস এবং মেনস্ট্রুয়াল ইরেগুলেশন আমি পিসিওএস শেষ করেছি, মেনস্ট্রুয়াল ইরেগুলেশন একটু বাকি আছে। আরেকজন কোয়েশ্চেন করেছেন নীলঞ্জনা নায়না, after menopause my mother is suffering from severe back pain, can you help anyway? Yes, of course. Okay, menopause আমি ভেবেছিলাম একটু পরে কথা বলবো, বাট যেহেতু কোয়েশ্চেন চলে এসছে আমি বলে ফেলছি। পোস্ট মেনোপোজাল সিনড্রোম সেটাও কিন্তু মেনস্ট্রুয়াল ইরেগুলেশন দিয়ে শুরু হয়, যাদের সাধারণত বাংলাদেশে 40 থেকে 50s মধ্যে ফিমেলরা আস্তে আস্তে তাদের হরমোনাল উইথড্রয়াল শুরু হয় এবং পিরিয়ড ইরেগুলার শুরু হয় প্রথমে, তারপর আস্তে আস্তে স্টপ হয়ে যায়। সো এই পুরো পিরিয়ডটাকে বলা হয় মেনোপোজাল পিরিয়ড। তার মধ্যে কিছু আছে প্রি মেনোপোজ, একটা স্টেজ আছে মেনোপোজ, আর একটা হচ্ছে পোস্ট মেনোপোজ।
প্রি মেনোপজে আপনার হরমোনাল একটু ইরেগুলার অফ মেনস্ট্রুয়েশন হবে, 1 মাস হবে, 2 মাস হবে না, এরকম করে হবে, অথবা হলেও 1-2 দিন থাকবে, স্পটিং অফ ব্লিডিং হবে। মেনোপোজ টাইমটাতে ব্লিডিং টোটালি স্টপ হয়ে যাবে। এবং পোস্ট মেনোপোজে যে সাধারণত সিনড্রোম যেটা আপনি বলছেন, ব্যাক পেইন, বিভিন্ন, শুধু ব্যাক পেইন না, যেটা হয় পোস্ট মেনোপোজে ব্যাক পেইন হয়, রেস্টলেসনেস আসে, স্লিপিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, ইরিটেশন আসে, দেন যেটা হয় যে মানে ইরিটেবিলিটির সাথে অ্যাংজাইটি ডেভেলপ করে। অনেক সময় এই সময়টা যেহেতু হরমোনাল উইথড্রয়াল হয়, ফিমেলদের কার্ডিয়াক অ্যাটাক আর টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে। সো হার্ট অ্যাটাক এবং টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করার জন্য এটা ফিমেলদের একটা প্রন সময়, যে এই সময়টা অনেকেরই দেখা যায় যে হার্ট ফেলিওর অথবা টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করছে। আর ব্যাক পেইন যে কারণে হচ্ছে সেটা অফকোর্স সেটা আমাদের যেটা হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি শুরু হয়ে যায় বনে, অস্টিওপোরোসিস চেঞ্জ শুরু হয় পোস্টমেনোপোজালে। সো পোস্টমেনোপোজালে আসলে অনেক ধরনের সিনড্রোম এবং ডিজিজ চলে আসে পোস্টমেনোপোজ সিনড্রোমের মধ্যে। সিনড্রোমগুলো তো আমি বললামই, তবে ডিজিজের মধ্যে চান্স থাকে যে অস্টিওপোরোসিস বা যেটা বলছি হাড়ের ক্ষয়, ব্যাক পেইন, অনেক সময় পড়ে গেলে দেখা যায় যে হাত পা ভেঙে যায় খুব সহজেই, হাত পা নরম হয়ে যায়, বিকজ এখানে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি থাকে। ইস্ট্রোজেন ইজ রিলেটেড টু ক্যালসিয়াম অ্যাবজর্পশন। সো সেই ক্ষেত্রে যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টেরনে ইমব্যালেন্স থাকে, সো ক্যালসিয়াম ঠিকমতো অ্যাবজর্পশন হতে পারে না। সো আপনার বোনের ডেন্সিটি কমে যায় এবং অস্টিওপোরোসিস অথবা ব্যাক পেইন এই ধরনের প্রবলেম দেখা যায়। ডেফিনেটলি এই সময় আপনার পেশেন্টকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রপারলি নিতে হবে, আগে ক্যালসিয়াম টেস্ট করতে হবে, ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি বোথ যদি ডেফিসিয়েন্সি থাকে সাপ্লিমেন্ট নিতে হবে, ইট মাইট বি ইনজেকশন আর ওরাল, এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রিচ ফুড খেতে হবে। আর হরমোনাল যে ইমব্যালেন্সটা হয় পোস্টমেনোপোজাল সিনড্রোমে, যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধান করার জন্য আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকায় যেটা বলছিলাম যে হরমোনাল ইমব্যালেন্স করার জন্য ডিভাইস আছে এবং স্টেম সেল আছে। সো এই জিনিসগুলো আসলে সব ক্ষেত্রেই, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি বলেন, পিসিওএস বলেন, পোস্টমেনোপোজাল সিনড্রোম বলেন, সব কিছুর একটাই বলবো টার্গেট অর্গান পিটুইটারি গ্ল্যান্ড। সো ইফ উই ক্যান ট্রিট পিটুইটারি গ্ল্যান্ড, ডেফিনেটলি ইউ উইল গেট রিড অফ অল দিস সিচুয়েশনস, এক্সেপ্ট যদি কোনো ওখানে সার্জিক্যাল প্রসিডিউর না লাগে তাহলে। ওকে, সো মেনস্ট্রুয়াল ইররেগুলেশনে আমি ফিরে আসছি। মেনস্ট্রুয়াল ইররেগুলেশনে আসলে 3টা স্টেজ বলছিলাম, টিনেজটা বলেছি, এবং টিনেজের মোস্ট কমপ্লিকেশন যেটা হয় বারবার বলছি, অ্যানিমিয়া ডেভেলপ করে যায় যদি ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, হেভি ব্লিডিং হয়, সেক্ষেত্রে আমাদেরকে এটা নোটিফিকেশান আনতে হবে। টিনেজের ক্ষেত্রে 20 থেকে 30s একটা আমরা ভাগ করেছি, আর 35 যেখানে ইরেগুলার মেনস্ট্রুয়েশনও দেখা যায় অনেক সময়। সেই ক্ষেত্রে কিন্তু আবার কজগুলো একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে কজগুলো, কিছু কজ আছে ওয়েট গেইন, তারপরে যেটা বলছিলাম পিসিওএস, এগুলো তো থাকতেই পারে। অ্যাট দ্য সেম টাইম এই সময় কিন্তু আমরা ফাইব্রয়েড, টিউমার অথবা এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ, এই ধরনের ইউটেরাসের বিভিন্ন ডিজিজগুলো আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে অথবা ডিফারেন্ট ডায়াগনোসিসে চলে আসে। সো এইগুলোকে আমরা অমিট করতে পারবো না। সো এগুলোর জন্য কিন্তু আপনার অবশ্যই সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। সো এই ক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশনের পরে যদি বডিতে কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, তখন আমরা আমাদের এখানে আসতে বলি এবং ট্রিটমেন্ট, এবং আমরা এখানে আসলেও যদি আমরা মনে করি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে, আমরা পেশেন্ট রেফার করব, সেটা কোনো ব্যাপার না। বাট আপনাকে আগে জানতে হবে যে আপনার ইরেগুলেশনটা কেন হচ্ছে। সো 20 থেকে 35-এ সাধারণত এই জিনিসগুলো, অনেক সময় সার্ভাইকাল ক্যান্সার, হ্যাঁ, এই ক্ষেত্রে 40s পর্যন্ত আমরা চিন্তা করি যে মেনস্ট্রুয়াল ইরেগুলেশন, এটাও একটা কারণ সার্ভাইকাল ক্যান্সার। সো ফাইব্রয়েড আমি বললাম। সো সাধারণত একটু ম্যালিগনেন্ট ডিজিজ যেগুলো, সেগুলো এই সময়টাতে একটা কজ ইররেগুলার মেনস্ট্রুয়েশনের। বাট ইররেগুলার মেনস্ট্রুয়েশন হলেই যে এগুলো হবে, নট নেসেসারিলি। সো এই কজগুলো আসলে তখন চলে আসে। সো ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাধারণত যেরকম যদি সার্ভাইকাল ক্যান্সার অথবা ফাইব্রয়েডস এগুলো হয়, সাধারণত এগুলোতে দেরি করে পিরিয়ড হয় না, এক্সেসিভ ব্লিডিং হয়। হয়তো বা পিরিয়ড আপনার নর্মালি হচ্ছে বাট এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, অথবা যেটা বললাম মাসে 2-3 বার করে হচ্ছে। সো সেক্ষেত্রেও আপনি এটাকে কোনোভাবেই অমিট করতে পারবেন না। আপনাকে ডেফিনেটলি সাথে সাথে কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে হবে যে কেন এটা হচ্ছে।
যদি এটা আবারও বলছি, যদি এটা ওয়েট রিলেটেড ইস্যুস থাকে, পিসিওএস রিলেটেড ইস্যুস থাকে, ডেফিনেটলি হরমোনাল ট্রিটমেন্ট আছে। আর যদি এটা সার্জিক্যাল ইস্যুস থাকে, এটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রিট করতে হবে। ফিমেলদেরকে এই সময় যেটা করতে হয়, যেহেতু পিরিয়ডের সময় হেভি ব্লিডিং হয়, সবসময় একটা আয়রন ডেফিসিয়েন্সি তাদের থেকে থাকে, এই জন্য তখন সবসময় একটা আয়রন সাপ্লিমেন্টেশনও নিতে হবে। এবং অলওয়েজ ফিমেলদের উচিত আফটার 30 একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নেওয়া উইথ ডক্টর কনসালটেশন। ডক্টরের কাছ থেকে প্রপারলি জেনে নিয়ে আপনাকে অবশ্যই একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনও নিতে হবে। আর যদি সাপ্লিমেন্টেশন আপনি নিতে না চান, তাহলে ক্যালসিয়াম রিচ ফুড সেটা আরও বেশি উপকারী। আমি সবসময় বিলিভ করি যে ন্যাচারাল সোর্স অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস ইজ মাচ মোর বেটার ফর ইউর হেলথ রাদার দ্যান এনি মেডিসিন। সো সেই ক্ষেত্রে ক্যালসিয়াম রিচ ফুড আপনারা বেশি করে, ফিমেলরা বিশেষ করে এই সময়টা বেশি করে নেবেন যখন আপনাদের মেনস্ট্রুয়াল পিরিয়ডটা থাকে, ইভেন আফটার মেনোপোজও। কারণ এই লসটা হয়, ডেফিসিয়েন্সিটা হয়, ওটাকে আসলে কাভার করার জন্য সবসময় কোনো না কোনো সাপ্লিমেন্টের মধ্যে থাকতে হয়। ওকে, আরেকটি কোশ্চেন এসছে, আই ওয়ান্ট টু নো মেনস্ট্রুয়েশন রেগুলার ডেট এর 6 থেকে 7 দিন আগে হয়ে গেলে কোনো প্রবলেম আছে কি? ওকে, সো এটা কোয়েশ্চেনটা করেছেন মরিয়ম শাম্মী, থ্যাংক ইউ। সো কোয়েশ্চেনটা আসলে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যে এটাই সবার মধ্যে একটা কনফিউশন, যে কখন আমি মেনস্ট্রুয়েশন ইররেগুলারিটি বলবো আর কখন আমি বলবো না। সো বারবার বলছি, যদি পরপর 3 মাস আপনার ডিউ ডেটের চেয়ে 2 দিনের বেশি অথবা 2 দিন আগে পিরিয়ড হয়, সেটা আপনার মেনস্ট্রুয়াল ইররেগুলেশন। ইফ ইট ইজ ইউর ফার্স্ট মান্থ, যে এই প্রথম আপনার পিরিয়ডের ডিউ ডেটে 6-7 দিন আগে পিরিয়ড হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক স্ট্রেস একটা কারণ। আমি আবারও বলছি, স্ট্রেসের জন্য অনেক সময় আর্লি পিরিয়ড হয়ে যায়। যদি আপনি কোনো কারণে স্ট্রেসে থাকেন, এটা হতে পারে, বাট আপনাকে ফলো আপ করতে হবে ফর নেক্সট মান্থ। যদি নেক্সট মান্থেও একই জিনিস হয়, ডেফিনেটলি পরপর 2 মাস, যদি 2 মাস অথবা 3 মাস, সেফ সাইডে থাকার জন্য আই উড সে 2 মাস, পরপর 2 মাসে যদি আপনার ডিউ ডেটের 2 দিনের বেশি আগে অথবা পরে পিরিয়ড হয়, তখন আপনার অবশ্যই এটা মেনস্ট্রুয়াল রেগুলেশন এবং আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। সো ইয়াস, যদি আপনার 6-7 দিন আগে পিরিয়ড হয়ে যায়, এটা যদি ফার্স্ট মান্থ হয়, তাহলে ওয়েট অ্যান্ড সি ফর দ্য নেক্সট মান্থ। যদি নেক্সট মান্থও একই জিনিস রিপিট হয়, ডেফিনেটলি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। ওকে, সো মেনস্ট্রুয়াল ইররেগুলেশনের কথা বলছিলাম যে 3টা এজ অলরেডি 10 to 20, 20s থেকে 35 এবং 40s থেকে 50s-এ যে মেনস্ট্রুয়াল ইররেগুলেশনটা হয়, সেইটা আবার মোস্টলি হচ্ছে পোস্ট মেনোপোজাল সিনড্রোমের একটা সিমটমস, যে আপনি হয়তো বা এখন মেনোপোজে চলে যাবেন, সেজন্য আপনার মেনস্ট্রুয়াল ইররেগুলেশন শুরু হয়ে গেছে। স্টিল এটা নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জ, কিন্তু তারপরও ওখানেও একটা চান্স থাকে যে যদি আপনার পিসিওএস হয়ে থাকে, অথবা আপনার ওয়েট বেশি হয়ে থাকে, অথবা কোনো টিউমার, ফাইব্রয়েড। তবে এই টিউমার, ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস, এই ডিজিজগুলো সাধারণত আমরা বলি 40s-এর মধ্যেই সাধারণত ডায়াগনোসিস হয়ে যায়। 40s-এর পরে ম্যাক্সিমামই মেনোপোজের দিকে চলে যায়, দেখেই মেনস্ট্রুয়াল ইররেগুলেশনটা শুরু হয়। সো তারপরও রিস্ক না নেওয়ার জন্য, আর বিং ইন সেফ সাইড, আপনাকে অবশ্যই সমস্ত যখনই পিরিয়ড ইররেগুলার হচ্ছে মনে হচ্ছে, ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। সো এই মেনস্ট্রুয়াল ইররেগুলেশনের সাধারণত 3টা স্টেজ, সেই 3টা স্টেজ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, টিন এজ, মিডল এজ অ্যান্ড আফটার 40 to 50। এরপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা জানতে চান, আমি হয়তো বা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ হয়ে যাবে, আমাদের ইনবক্সে টেক্সট করলে আমি আপনাদেরকে আনসার করতে চেষ্টা করব। ওকে, ওকে, পোস্টমেনোপোজাল সিনড্রোম। পোস্টমেনোপোজাল সিনড্রোম নিয়ে যেটা লাস্ট টপিক যেটা আমি বলবো, পোস্টমেনোপোজাল সিনড্রোমের যে সিমটমসগুলো, একজনের কোয়েশ্চেন আনসার আমি অলরেডি বলেছি, যে ইরিটেবিলিটি, স্ট্রেস, স্লিপ ডিসঅর্ডার, বার্নিং সেন্সেশন, হ্যাঁ, লেস কনসেন্ট্রেশন ইন ওয়ার্ক,
এগুলো তো থাকেই। অ্যাট দ্য সেম টাইম পোস্টমেনোপজাল সিনড্রোমে যেটা হয় যে ব্যাক পেইন, যেটা বলছি অস্টিওপরোসিস, এটা কিন্তু খুব একটা ক্রাইসিস অবস্থা, যে আপনার যদি বোনের ডেন্সিটি কমে যায় কোনো কারণে, আপনি যদি কোনো পড়ে যান কোথাও, সাথে সাথে হাড় ভেঙে যায়, ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো সেই ক্ষেত্রে ক্যালসিয়াম অথবা ভিটামিন ডি এবং আয়রন সাপ্লিমেন্টেশন প্রপারলি নিতে হবে। বাট পোস্টমেনোপজাল সিনড্রোমের যে সিমটমসগুলো হয় সেটা কিন্তু আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসকে অনেক ব্যাহত করে। ডেইলি অ্যাক্টিভিটিসকে ব্যাহত করে বলতে বোঝাচ্ছি যে আপনি যদি ঠিকমতো কাজে ইফ ইউ আর আ ওয়ার্কিং ওয়ামেন, তাহলে আপনি যদি ঠিকমতো কাজে কনসেন্ট্রেশন দিতে না পারেন, সেই ক্ষেত্রে এটা আপনার ডেইলি লাইফকে হ্যাম্পার করবে। যদি আপনি হাউস ওয়াইফও হয়ে থাকেন, আপনার হাউস হোল্ড রিলেটেড ওয়ার্ক অথবা আপনার ছেলেমেয়ের দেখাশোনা করা, এদের সাথে যদি আপনি ইরিটেবল অ্যাটেনশন দেন অথবা ইরিটেবল আচরণ করেন, তাহলেও সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ডেইলি লাইফ হ্যাম্পার হবে। সো পোস্টমেনোপজাল সিনড্রোমের যে প্রবলেমগুলো, তার চেয়ে বেশি কিন্তু এই সিমটমসগুলো মানুষকে অনেক ইরিটেট করে। হ্যাঁ, সো অনেক বেশি অল্প কিছুতেই অনেক বিরক্ত লেগে যায়। সো লাইফটা তখন আসলে ইজি থাকে না, খুব কমপ্লিকেটেড হয়ে যায়। এবং খুব আনফর্চুনেটলি আমি বলবো যে আমাদের কিন্তু আমাদের দেশে বিশেষ করে সমস্ত অ্যাবাউট 80% ওয়ামেনই পোস্টমেনোপজাল যারা মেনোপজে চলে গেছেন, তারা পোস্টমেনোপজাল সিনড্রোমে ভোগেন। কিন্তু ডিউ টু মেবি ল্যাক অফ নলেজ অর ডিউ টু মেবি ইগনোরেন্স, হোয়াট এভার ইট ইজ, ওনারা এটা শেয়ার করতে চান না, ওর শাইনেস থেকে হতে পারে। সো এটা যদি শেয়ার না করেন, তখন দেখা যায় যে পার্সোনাল লাইফেও অনেক ইস্যুস চলে আসে, এবং এটার ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি। এই কারণে 1 নাম্বার যে আপনার ডেইলি লাইফটাকে স্মুথ করা, এবং 2 নাম্বার যে আপনার এই সময় যে হরমোনাল ইমব্যালেন্সগুলো হয় ওগুলোকে ব্যালেন্স করা খুবই জরুরি। না হলে যেটা আমি বলছিলাম যে আপনার অস্টিওপরোসিস বা বোন ফ্র্যাকচার, অনেক সময় দেখা যায় মেমোরি লস, হ্যাঁ, অনেক বেশি ভুলে যাওয়া, সো এই জিনিসগুলো অনেক বেশি ডেভেলপ করে। এবং সবচেয়ে বড় কথা, যখন বডিতে হরমোনাল ইমব্যালেন্স হবে, তখন আপনার ডাইজেশনে ইস্যুস হবে, আপনার সাডেনলি ওয়েট গেইনও করতে পারে, ওয়েট লুজও করতে পারে। হ্যাঁ, বিকজ আপনার ওই সময় একটা অ্যানোরেক্সিয়া অথবা খাবারের অরুচিও চলে আসে। অনেকের খাবারের অরুচি আসে, অনেক বেশি খাবারের প্রতি অ্যাফিনেশন চলে আসে। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে এটা যদি আপনি ট্রিট না করেন, ডেফিনেটলি এটা একটা সময় আপনার ডিজিজে চলে যায়। আরেকটা যেটা মেইন ডিজিজ হয় পোস্টমেনোপজ টাইমটাতে, সেটা হচ্ছে আমি যেটা বলছি কার্ডিয়াক ডিজিজ অথবা ডায়াবেটিস ডেভেলপ করে। বিকজ যেহেতু আমি বললাম যে হরমোনাল ইমব্যালেন্স হয় এবং সেখান থেকে মেটাবলিজমে এফেক্ট হয়। সো আপনার সুগার মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম, আপনার ডেইলি মেটাবলিজম হ্যাম্পার হয়। অনেকের ডায়াবেটিস না থাকলেও এই সময় ডায়াবেটিস ডায়াগনোসিস হয়, অনেকেরই আফটার 40। সো হয়তো বা তারা মেনোপোজে যায়নি, বাট প্রি মেনোপোজ স্টেজে আছে, তখনও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে গেছে। সো ফিমেলদের কিন্তু আফটার 40 অনেক ফিমেলদের নতুন করে ডায়াবেটিস ডায়াগনোসিস হয়। তারও একটা কারণ হচ্ছে এই হরমোনাল ইমব্যালেন্স। তো শুরু থেকে আপনি যদি হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে ফেলেন, তখন আপনার আর লেস চান্স যে আপনার ডায়াবেটিস ডেভেলপ করবে। এবং এনি কাইন্ড অফ ক্রনিক হার্ট ডিজিজ বা ইস্কেমিক হার্ট ডিজিজ যেটা আমরা বলি, ব্লাড ক্লট যেটা আমরা বলি ইস্কেমিয়া, এটাও কিন্তু এই সময়টাতে হাই রিস্ক। হ্যাঁ, 40 to 50s মধ্যে ফিমেলদের জন্য এটা একটা হাই রিস্ক জোন। এই জোনটাতে এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু আপনার ইস্কেমিক হার্ট ডিজিজ ডেভেলপ হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো এটাকে একদম অবহেলা করা যাবে না। ডেফিনেটলি এটার জন্য আপনাকে রেসপেক্টিভ কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে হবে। সেই ক্ষেত্রে আবারও আমি বলছি, ইউরোপিয়ান ওয়েলনেস ট্রিটমেন্ট দিচ্ছে আপনাকে উইদাউট এনি হরমোন সাপ্লিমেন্টেশন, যেখানে আপনার কোনো সাইড ইফেক্টস থাকছে না এবং কোনো এক্সট্রা মেডিসিন নিতে হচ্ছে না, কোনো মেডিসিন ইঞ্জেকশন পুশ করতে হচ্ছে না। শুধু আপনার বডির অরিজিনাল যে অর্গান, টার্গেট অর্গান পিটিউটারি গ্ল্যান্ডকে ট্রিটমেন্ট দিয়ে আমরা আপনার এই হরমোনাল ইমব্যালেন্সটাকে পার্মানেন্টলি, আমি বারবার এটা রিপিট করছি যে পার্মানেন্টলি সমাধান করে দেওয়ার ব্যবস্থা এখানে আছে। এবং এটা একটা জার্মান টেকনোলজি, আমাদের পুরোটা সেন্টারই ইউরোপিয়ান ওয়েলনেস পুরোটাই একটা জার্মান হেলথ কেয়ার সেন্টারের ফ্র্যাঞ্চাইজ। সো আমাদের এখানে ট্রিটমেন্ট প্রত্যেকটাই জার্মান স্ট্যান্ডার্ড, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, এবং সেম ট্রিটমেন্ট, সেম সেন্টার, সেম ডেকোরেশন, সেম ইনস্ট্রুমেন্টস, এভরিথিং
আপনি পাবেন ব্যাংককে, আপনি পাবেন মালয়েশিয়াতে, আপনি পাবেন সুইজারল্যান্ডে, জার্মানিতে অ্যান্ড ফিলিপিন্স, এখন চায়নাতে, বাংলাদেশে অ্যাজ ওয়েল। সো ইটস বেটার যে ট্রাভেল করে বাইরে যাওয়ার চেয়ে যদি বাংলাদেশের সেম চেইনের সেম ট্রিটমেন্ট থাকে, আমি সাজেস্ট করব যে আপনারা ইউ ক্যান ট্রাই হিয়ার। আর তারপরেও যদি মনে হয় যে না ট্রাই করতে চান না, বাসায় নিজেকে অবহেলিত রাখবেন না, যেখানেই ট্রাই করতে চান, যেই ডক্টরের কাছে যেতে চান, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক্টরের কনসালটেশন লাগবে। যদি আপনি মেনোপোজের কোনো সিনড্রোম আপনার মধ্যে আসে সাথে সাথে, সেটা হতে পারে মেনোপোজের সিনড্রোম, নট অলওয়েজ যে মেনোপোজ হয়ে যাওয়ার পরেই ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার পরে সাথে সাথে হবে, অনেকের একটু আর্লি হয়, যেটাকে আমরা প্রি মেনোপোজাল সিনড্রোম বলি। যখন থেকে আপনার ব্লাড উইথড্রয়াল, ব্লাড স্পটিং শুরু হচ্ছে বা হরমোনাল উইথড্রয়াল শুরু হচ্ছে, তখন থেকে হতে পারে। যখন আপনি মেনোপোজে আছেন তখন হতে পারে। ইভেন অনেকের মেনোপোজ হওয়ার 3-4 বছর পরে হয়। সো এরকম প্রচুর পেশেন্ট আছে যে এটার সাথে আমি হয়তো বা পেশেন্টের হিস্ট্রি নিচ্ছি, তারা বলছে আমার তো মেনোপোজ হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, আই হ্যাড নো ইস্যুস অ্যাট দ্যাট টাইম, এখন আমার এই ইস্যুস হচ্ছে, হুইচ ইজ টোটালি রিলেটেড টু মেনোপোজাল সিনড্রোম। সো যখন দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনে যাচ্ছে, সব কিছু করছি, তখন ডায়াগনোসিস হচ্ছে দিস ইজ পোস্ট মেনোপোজাল সিনড্রোম, ইভেন আপনার মেনোপোজ হয়ে গেছে 4 বছর আগে। সো সব কিছু চিন্তা করে যে ইটস নট অনলি যে আপনার মেনোপোজ হওয়ার একদম সাথে সাথেই সিনড্রোমগুলো হবে, আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে না আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস। ব্যাপারটা এরকম না, যে কোনো সময় এটা হতে পারে। সাধারণত আপ টু 5 ইয়ার্স, মেনোপোজ হওয়ার 5 বছর পর্যন্ত চান্স থাকে পোস্ট মেনোপোজাল সিনড্রোমের যে কমপ্লিকেশানসগুলো, ক্রনিক হার্ট ডিজিজ, ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, দেন অস্টিওপরোসিস, এগুলো হওয়ার। সো এগুলো যদি আপনি একবার অ্যাভয়েড করতে পারেন, আশা করা যায় 5 বছর পরে হয়তো বা এই ইস্যুসগুলো আর থাকবে না। সব কিছুর শেষে একটাই কথা, সেটা হচ্ছে ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড সেলফ কেয়ার। সো প্রথমে আপনাকে জানতে হবে যে আসলে মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি জিনিসটা কি, কেন হয়, কখন কেন হয়, এবং কখন আপনার ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। আপনাকে জানতে হবে পিসিওএস কি, পিসিওএস এর কমপ্লিকেশনস কি, ভেরি ইম্পর্টেন্ট, প্রেগন্যান্সি, ইনফার্টিলিটি। সো এটা আপনাকে নোটিফিকেশনে আনতে হবে। এবং নাম্বার 3 হচ্ছে যে পোস্ট মেনোপোজাল সিনড্রোম। সাধারণত একটু যারা এজ হয়ে যায় মহিলারা, ওনারা এই জিনিসগুলোকে আমি বলবো নজর আন্দাজ করেন না, সবাইকে বলতে চান না, কিন্তু ডেফিনেটলি শাই ফিল না করে বাড়িতে আপনাদের নিশ্চয়ই কোনো মেয়ে আছে অথবা আপনার হাজব্যান্ডের সাথে শেয়ার করুন। এবং এই সময় পোস্ট মেনোপোজাল সিনড্রোমে যে ইরিটেশন বা এগুলো থাকে, সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদেরকেও প্রচুর সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হয়, সো দ্যাট ওনারা এই ক্রাইসিসটা থেকে বের হয়ে আসতে পারে। আই উড সে দিস ইজ আ ক্রাইসিস ফর ওয়ামেন, এল্ডারলি ওয়ামেন। সো যারা এটা সাফার করছেন কিন্তু শেয়ার করছেন না, সো আমি চাই বা আমি এটা এক্সপেক্ট করি আমার এই ভিডিও দেখার পরে, এটা যারা আপনারা এল্ডারলি ওমেনরা এই পোস্ট মেনোপোজাল সিনড্রোম নিয়ে সাফার করছেন, এটা নিয়ে আপনারা শেয়ার করুন, বিকজ এটা পরবর্তীতে কিন্তু আপনাদের অনেক ধরনের কমপ্লিকেশনস অ্যারাইজে স্টিমুলেট করবে, সেখানে কিন্তু আপনাকে আর কোনো মানে এসকেপ করা ওয়ে থাকবে না। তারপর এই মেনস্ট্রুয়াল ইররেগুলেশন টিনেজদের যে ইস্যুটা আমি বললাম যে হিমোগ্লোবিন কমে যায়, হঠাৎ করে এনিমিক হয়ে যায়, এটা তো বাড়ির প্যারেন্টসদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। এবং এই সময়টা, টিনেজ সময়টাতে তাদেরকে একটু আয়রন রিচ ফুড খাওয়ানোর চেষ্টা করতে হবে। খুব ভালো হয় যদি একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলে নেন, সো আয়রন রিচ ফুড কী আছে, এবং শুধু আয়রন খেলে হবে না, আয়রনের সাথে অ্যাবজর্পশন হচ্ছে জিঙ্ক লাগবে, সো ভিটামিন B12 লাগবে, এগুলো রিচ কোথায় আছে, আন্দাজে কতগুলো ভিটামিন বি কমপ্লেক্স খেয়ে ফেললেই হবে না, কোনটা কতটুকু প্রয়োজন, এগুলো সব কিছুই কিন্তু একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনারা একটা চার্ট করে নিয়ে ডায়েটটা মেনটেন করলেও কিন্তু লাইফের অনেকখানি আমি বলবো যে সিস্টেমেটিক ওয়েতে চলে আসা যায়। আর যেগুলো ডিজিজ কন্ডিশন, হরমোনাল ইমব্যালেন্স, সেগুলোর ক্ষেত্রেও অবশ্যই টার্গেট থাকবে যে কারণে আমার ডিজিজ হচ্ছে সেই কারণটাকে ট্রিট করা, শুধু এক্সট্রা মেডিসিন নিয়ে বডির উপর লোড না দাও। এবং হরমোনাল ইমব্যালেন্সে সাধারণত হরমোনাল সাপ্লিমেন্টেশনই দেওয়া হয় কনভেনশনাল মেডিসিন প্র্যাকটিসে, যেটা পরবর্তীতে আবার ওই যে
বিভিন্ন সাইড ইফেক্টস, সেটার জন্য আবার ডক্টরের কাছে যাওয়া, সো ইটস আ লাইফ টাইম হ্যাজার্ড হয়ে যায়। সো ডেফিনেটলি আপনার প্রয়োজনে আমরা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা এখানে আছি। যখন আপনারা মনে করবেন, এখন প্যান্ডেমিক সিচুয়েশন অনেকখানি রিলিজ হয়েছে, তারপরেও সেফলি যদি কনসালটেন্ট করতে চান, আমরা সেফলি কনসালটেন্ট করতে আপনাকে হেল্প করব। যদি ওভার ফোনে কথা বলতে চান, আমাদের ইনবক্সে আপনাদের নাম্বার দিবেন, আমাদের যে কাস্টমার সার্ভিস আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে আপনার ওভার ফোন কনসালটেশন করিয়ে দিবে। সেই ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে যদি কেউ বের হতে না চান, আমাদের টেলিমেডিসিন সিচুয়েশনে আমরা আপনাকে হেল্প করতে পারবো। আর যখন সিচুয়েশন নর্মাল হবে, ইউ ক্যান ভিজিট আওয়ার সেন্টার অ্যান্ড হ্যাভ আ সেফ লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে আজকে আমার লাইফ শেষ করছি। নেক্সট লাইফে হয়তো বা আমি গ্যাস্ট্রাইটিস অথবা আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা নিয়ে লাইভ করবো।